নতুন একটি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম। প্রথমেই দুঃখ প্রকাশ করে নেই, অনেক দিন ধরে আসলে ভিডিওতে ওইভাবে আসতে পারতেছিলাম না। অনেকেই কমেন্ট করছেন যে ভাই নতুন ভিডিও দেন। আমি আসলে আপনাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আপনারা আমাকে আসলে স্মরণে রাখছেন এবং আপনারা চাচ্ছেন যে আমি আসলে নতুন ভিডিও দেই। সো আপনাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই। এবং আজকের যে ভিডিওটাতে আমি যে কথাগুলো বলবো আর কি, বিশেষ করে এই দীর্ঘ 2 মাস প্রায় ভিডিও দিই নাই, সেখানে অনেকেই কমেন্ট করছেন এবং এই জিপিএক্স ডেমন সম্পর্কে অনেকে অনেক কিছু জানতে চাইছেন। আমার মনে হয় যে আপনাদেরকে যেই জিনিসগুলো আপনারা জানতে চাইছেন ওইগুলো একটু আপনাদেরকে একটু খোলাখুলি বললে আমার মনে হয় ভালো হবে। যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা আমার ভিডিওতে অনেক সময় কমেন্ট করেন। আমি বিশ্বাস করি যে আপনাদের এই কমেন্ট লাইক এগুলোতে আমার ভিডিও বুস্ট হয়। তো যেহেতু আপনারা কমেন্ট করছেন, জানতে চাইছেন, আমার মনে হয় যে আপনাদেরকে এগুলা আসলে জানানো উচিত। তো আমি আসলে কিছু কমেন্ট ওইভাবে নোট করে রাখছি, বা যারা কিছু কোয়েশ্চেন করছেন সেই কোয়েশ্চেনগুলো নোট করে রাখছি যে আসলে কী জানতে চাইছেন আপনারা। প্রথমত হচ্ছে এক ভাই জানতে চাইছিল যে জিপিএক্স ডেমনটাকে আসলে লং টাইম ইউজের জন্য আসলে বেটার হবে কিনা। তো আমার প্রথম অ্যান্সারটা হচ্ছে এরকম, দেখেন আমার এই যে বাইকটা, আমি যে বাইকটাতে এখন বসে আছি, বাইকটা হচ্ছে 2021 সালের আগস্ট মাসে কেনা। তো সেই হিসাব করলে 21 সাল থেকে আগস্টে চিন্তা করলে 4 বছর শেষে, অর্থাৎ 5 বছর চলতেছে আমার। কিন্তু এই যে বাইকটা আছে আপনারা দেখেন, বাইকের কিন্তু জাস্ট কন্ডিশনটা আপনারা খেয়াল করেন যে কন্ডিশন কিন্তু একেবারে সুপার আছে, কোনো একটা সিঙ্গেল স্ক্র্যাচ পর্যন্ত নাই। যদিও এটা যত্নের উপর ডিপেন্ড করে, এক একজন এক এক রকমভাবে যত্ন করে। সো যত্নের উপর ডিপেন্ড করে আসলে বাইকের লংজিবিলিটি আমার মনে হয় নির্ধারণ হয়। কারণ অনেকে আছে ওইভাবে প্রপার মেনটেনেন্স না করতে পারার কারণে বাইকের লংজিবিলিটি কমে যায়। সো আমার কাছে মনে হয় যদি আপনি প্রপার মেনটেনেন্সটা করে রাখতে পারেন, তো আপনার জন্য আসলে লংজিবিলিটি নিয়ে কোনো চিন্তা করার কারণ নাই যারা জিপিএক্স নেবেন। আর এটা একেবারে ফার্স্ট লটের এটা। তো অনেকে বলে থাকে যে ফার্স্ট লটের যে বাইকগুলো আছে এগুলোর বিল্ড কোয়ালিটি অনেক ভালো হয়। তো হইতে পারে এটার কারণে যে 5 বছর পরেও এখনও পর্যন্ত কোনো একটা সিঙ্গেল স্ক্র্যাচও নাই। আপনারা আমার যারা ভিডিও দেখেন, আপনারা আমার বাইকের দেখছেন যে এটা কিন্তু অলমোস্ট 5 বছর চলে বাইকটা, ইভেন 5 বছরে, এবং চালানো হয়েছে প্রায় 15,000 কিলোর মতো এখন পর্যন্ত। তো আমার কাছে মনে হয় যে লংজিবিলিটি নিয়ে কোনো ওরকম চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই। আর ভিডিওর শুরুতে আমি আরেকটা কথা বলে নিই, ভিডিওতে অনেকগুলো আসলে কোয়েশ্চেনের এরকম অ্যান্সার দিব। সো ভিডিওটা একটু লং হইতে পারে, আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত ভিডিওটা লং হওয়ার জন্য, এবং আপনাদের মূল্যবান সময়টুকু আসলে এখানে আমি কেড়ে নিচ্ছি এই জন্য আর কি। তো দ্বিতীয় কোয়েশ্চেনটা এক ভাই করছিল, তো তিনি আসলে জানতে চাইছে যে জিপিএক্স ডেমনের ইসিউ চলে যায় নাকি, এবং মাইলেজ 30 থেকে 32 পাওয়া যায়। উনি শুনছে যে এরকম যে জিপিএক্সের ইসিউটা নষ্ট হয়ে যায়, প্লাস মাইলেজ পাওয়া যায় 30 থেকে 32। সো উনি ওইটাই কমেন্ট করে জানতে চাইছে যে এই তথ্যটুকু আসলে সঠিক কিনা। দেখেন আমার কথা হচ্ছে ভাই, আপনি ইসিউ গেছে এরকম, আমি যতজন ইউজার দেখছি এরকম কোনো কমপ্লেন আমি পাই নাই যে ইসিউ গেছে। হ্যাঁ, তবে এইটুকু শুনছি যে ইসিউ চেঞ্জ করছে অনেকে, হয়তো বা করার জন্য কি বলে আরপিএম যে লক থাকে, এই লকটাকে আনলক করার জন্য এরকম শুনছি যে এরকম করা যেতে পারে। তো ইসিউ এরকম নষ্ট হয়েছে কারণ আমি এরকম শুনি নাই আর কি। আর মাইলেজের যে বিষয়টা বলছেন ভাই 30 থেকে 32 পাওয়া যায়, এটা অনেকটা সত্য আবার অনেকটা মিথ্যা। সত্য মিথ্যাটা কীরকম, এখন যারা বাইকটা নতুন কিনছে তাদের কিন্তু বাইকটা আসলে ওইভাবে ফ্রি না হওয়ার কারণে কিন্তু মাইলেজটা একটু কম দেয়। আমরা জানি যে ব্রেকিং পিরিয়ডে প্রত্যেকটা বাইকেই নট অনলি জিপিএক্স, আমার কাছে মনে হয় প্রত্যেকটা বাইকেই তার আসানোর ওরকম মাইলেজটা ওইভাবে সে ব্রেকিং পিরিয়ডে দিতে পারে না। আবার অনেকের রাইডিং স্টাইল ভালো না হওয়ার কারণেও কিন্তু দেখা যায় মাইলেজটা একটু ড্রপ করে। সো আমার কাছে মনে হয় যে যদি রাইডিং স্টাইল ভালো থাকে আর যদি বাইকটা ফ্রি হয়ে যায়, তখন এরকম 30 থেকে 32 কখনোই পাবেন না। তা ওরকম অলমোস্ট আপনি 40-র মতো পাবেন। আমার বাইকটা যত আস্তে আস্তে দিন গেছে, যেমন 10,000 কিলোর পরে যে আমি যেটা খেয়াল করছি যে না, এখন মাইলেজ অনেক বেশি পাই, বিশেষ করে হাইওয়েতে অনেক ভালো পাওয়া যায়, এবং সিটিতেও আমি আশা করি যে আগের তুলনায় এখন অনেক ভালো পাচ্ছি আর কি। তো আমার কথা হচ্ছে যে মাইলেজ আসলে খুব বেশি এটা ম্যাটার করে না। আর স্পোর্টস বাইকগুলো এমনিতেই একটু মাইলেজ কম দেয়, এটা নিয়ে এত ওরি দেওয়ার কোনো কিছু নাই। তো যারা আসলে জিপিএক্স পছন্দ করে তারা মাইলেজ নিয়ে আসলে আমি চিন্তা করি যে তারা মাইলেজ নিয়ে আসলে ওইভাবে চিন্তা করবেই না, এই হচ্ছে কথা। দ্বিতীয়ত বয়স হলে নাকি মাইলেজ আরও কমে যায়। তো আমার কথা হচ্ছে যে বয়স হলে গাড়ির মাইলেজ কমে যায়, আমি এটার সাথে পুরোপুরি আসলে দ্বিমত পোষণ করি। আমার কাছে মনে হয় কি যে বয়স বলতে আসলে গাড়ির কোনো কিছু নাই। যদি আপনি প্রপার মেনটেনেন্স করে রাখতে পারেন, ধরেন আমার ক্লাস কেবলটা যদি ছিঁড়ে যায়, আমি যদি নতুন একটা ক্লাস কেবল লাগাই নিই, তাহলে কিন্তু আসলে বোঝা যাইলো যে ওই ক্লাস কেবলটা চেঞ্জ হওয়ার কারণে ওইটার লংজিবিলিটি আবার বেড়ে যাবে। তো এরকমভাবে যে পার্টসটা আপনার ডিজেবল হয়ে যাবে, সেটাকে যদি আপনি নতুন করে চেঞ্জ করে নেন, তাহলে বাইক আসলে সবসময় নতুনই থাকে। আসলে বাইকের ওইভাবে বয়স হয় না আমার কাছে যেটা মনে হয়।
সো এটা কোনো ফ্যাক্ট না যে বয়স হলে মাইলেজ কমে যাবে, বয়স হলে যদি আপনি প্রপার মেনটেনেন্স করে রাখতে পারেন তাহলে ওইভাবে মাইলেজ কমবে না আমি আশা করি আর কি। তো আরেকটা মোস্ট মানে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা অনেকেই করছে সেটা হচ্ছে যে হাইট কম হইলে আসলে এই বাইকটা চালানো যাবে কিনা। মানে অনেকেই কোয়েশ্চেন করছে যে ভাই আমার এরকম 5 ফুট 3 অথবা 5 ফুট 4 আমি কি বাইকটা চালাতে পারবো কিনা। আমার মনে হয় যে 5 ফুট 4 পর্যন্ত মানে অনায়াসে চালাতে পারবেন, আর যদি 3 হন তাহলে যেহেতু এটার মনোশক অ্যাডজাস্টেবল, সো আমার মনে হয় যে ওয়ান স্টেপ যদি ডাউন করে নেওয়া যায় তাহলে হচ্ছে 5 ফুট 3 পর্যন্ত আপনারা অনায়াসে একেবারে চালাতে পারবেন। আর আমার হাইট হচ্ছে নর্মালি ধরেন হচ্ছে 5 ফুট 8, আমি তো বসলে আমার কাছে মানে কোনো ইয়েই মনে হয় না যে এটা বাইক চালাচ্ছে। আমার কাছে আরও নিচে পা ওরকম মানে ভাঁজ আকারে থাকে আর কি, মানে পা সোজাই হয় না এরকম আর কি। 5 ফুট 8 প্লাস আমি। তো এই হচ্ছে ব্যাপার। যারা হাইট নিয়ে চিন্তা করেন তাদের কাছে আমার মনে হয় যে 5 ফুট 3 উপরে হলে আপনারা এটা ভালোভাবে চালাতে পারবেন। আমার অ্যান্সারটা ছিল এই। দেন অনেকেই কোয়েশ্চেন করেন যে আসলে টায়ার প্রেশারটা কীরকম রাখা উচিত, হ্যাঁ টায়ার প্রেশার কত রাখি আমি। তো আমি হচ্ছে সামনে 31 এবং পিছনে 33 এরকম রাখি আর কি। তো টায়ার প্রেশারটা আমি সবসময় চেষ্টা করি যেন 1-2 PSI করে কমায় রাখতে আর কি। মানে এটার একটা সুবিধা কি, সেটা আমার কাছে যেটা মনে হয় যে টায়ার প্রেশারটা যদি একটু কম রাখা যায় তাহলে কিন্তু হচ্ছে ব্রেকিংয়ের যে ফিডব্যাকটা আছে অনেক অনেক ভালো পাওয়া যায় আর কি অন্য সময়ের তুলনায়। যদি টায়ার প্রেশারটা বেশি থাকে তখন হচ্ছে ব্রেকিং ফিডব্যাকটা একটু কম পাওয়া যায়, আর টায়ার প্রেশারটা যদি একটু কম থাকে তুলনামূলক তখন দেখা যায় যে ব্রেকিং ফিডব্যাকটা মানে নর্মালি এর থেকে অনেক বেশি আরও বেশি পাওয়া যায় আর কি। সো এইটা হচ্ছে কোয়েশ্চেন অ্যান্সার। ও আচ্ছা, আরেকজন একটা কমেন্ট করছে, যদিও বাইক রিলেটেড না তারপরেও অনেকটা মানে আমার সাথে যায় আর কি। বিষয়টা হচ্ছে যে উনি জিজ্ঞেস করছে যে আমি কি ক্যামেরা এবং মাইক্রোফোন ইউজ করি। তো আমি যে ক্যামেরাটা ইউজ করি সেটা হচ্ছে ওজমো অ্যাকশন 5, অর্থাৎ আপনারা জানেন যে ডিজের একটা অ্যাকশন 5 ক্যামেরা আছে, সো ওইটা ইউজ করি। এবং মাইক্রোফোন হচ্ছে ডিজেয়ারই একটা মাইক মিনি 2, এই যে আমি যেটাতে এখন আসলে রেকর্ড করতেছি এটা হচ্ছে মাইক মিনি 2। সো এটা ইউজ করি, আমার কাছে এটার ফিডব্যাক অনেক অনেক ভালো লাগে। আর আপনারা জানেন যে অ্যাকশন ক্যামেরার জগতে বর্তমানে ডিজের ওজমো অ্যাকশন 5 এটার অনেকটা ভালো ক্যামেরা আর কি। মানে এটার ফিডব্যাক আসলে বলার মতো আর কি, সবাই জানে যে অনেক ভালো। দেন আসি হচ্ছে এক ভাই কোয়েশ্চেন করছে যে ব্রেকিং ফিডব্যাক ভালো হইতে গেলে আসলে কি কি করা লাগবে। এখন ব্রেকিং ফিডব্যাক পাইতে গেলে প্রথম যেই জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনার মানে রাইডিং স্কিল। আপনার রাইডিং স্কিল যত হাই হবে আপনার ব্রেকিং ফিডব্যাক তত ভালো হবে। এখন সেটা ABS ভার্সনের হোক অথবা নন ABS ভার্সনের হোক। আমার কাছে মনে হয় যদি আপনারা নতুন রাইডার হয়ে থাকেন তাহলে আমার কাছে মনে হয় যে আপনারা ABS ভার্সনের দিকে ঝুঁকে যান। আর পুরাতন হইলেও যে ABS চালানো যাবে না বিষয়টা এরকম না, আপনার পুরাতন হইলেও আপনি ABS নিতে পারেন যদি আপনার অ্যাফোর্ডের ভিতরে থাকে আর কি, মানে ক্রয় ক্ষমতার ভিতরে যদি থাকে আপনি ABS এর দিকে চুজ করবেন। আর যদি তাও না হয় তাহলে নন ABS এর দিকে যাইতে পারেন। যারা অনেক পুরাতন রাইডার আছে তারা অনেক এক্সপিরিয়েন্স, সো তাদের কাছে নন ABS বাইক হলেও খুব বেশি একটা প্রবলেম হয় না। যেমন আমার এই বাইকটা নন ABS, আমি ওরকম কোনো প্রবলেম আসলে কখনোই ফিল করি নাই যে কোনো একটা স্কিডিং ইস্যু এই সেই আবি যাবে, এগুলো ফিল করি নাই আর কি এখন পর্যন্ত। তো এই হচ্ছে ব্যাপার। দেন আরেকজন কোয়েশ্চেন করছে হচ্ছে কি বলে ও আচ্ছা, একজন কোয়েশ্চেন করছে যে আমার ভিডিওতে অন্য একটা ভিডিওতে বলছিলাম যে আমি লং রুটে আমি হচ্ছে একটা ভিডিওতে এরকম মাইলেজ টেস্ট করতে গিয়ে পাইছিলাম যে প্রায় 50 কিলোমিটার কি বলে মাইলেজ পাইছিলাম আর কি পার লিটারে। তো উনি আসলে মানে জানতে চাইছে বেসিক্যালি যে এই কথাটুকু আসলে কতটুকু সত্য বলে, মানে আমি আসলে কি এটা বাড়াইয়া বলছি কিনা, মানে বিষয়টা এরকমই আর কি। তো আমার কথা হচ্ছে শোনেন, আমি যে ভিডিওটা বানাইছিলাম মানে ওটা কোনো আমি তো কোনো প্রফেশনাল আসলে ইউটিউবারও না, আর আমি কোনো মানে ব্র্যান্ডেরই করি না। সো আর আমার এটা পেশাও না আর কি। বেসিক্যালি দেখেন যে পেশা হইলে তো আর এতদিন পরে ভিডিও দিতাম না বা রেগুলার এটার ভিতরে থাকতাম। তো যাই হোক, আমার ভালো লাগে মাঝে মধ্যে ভিডিও করতে, এই জন্য ভিডিও করে আপলোড করি আর কি। এই হচ্ছে কথা। আমার কাছে মনে হয় যে ওই ভিডিওটা যারা দেখছেন এটা 100% সত্য। আমি নেত্রকোনা থেকে একেবারে ঢাকা পর্যন্ত আসছিলাম, 161 কিলোমিটার আমি রাইড করছিলাম। তো 161 কিলোমিটার রাইডে আমি এখানে এসে যখন আবারও ফুল ট্যাঙ্ক করছিলাম ফুয়েলটা, তখন আমি দেখলাম যে আমার 3.22 লিটার আসলে অকটেন ভর্তি হয়েছিল। সো সেই হিসাব করলে দেখা যায় যে প্রায় 50 কিলোমিটার আমি মাইলেজ পাইছি প্রতি লিটারে। ওইটারও কিছু কারণ ছিল, কারণ হচ্ছে ওইটা ঈদের আসলে 2-3 দিন পরে ছিল, তো ওই সময় আসলে কোনো প্রকার যানজট ছিল না। আমি একেবারে মানে এক টানে আসছি, মানে বলা যায় যে আমি এক টানে আসছি, একটা নির্ধারিত RPM-এ সবসময় আসছি। ওই জন্য হয়তো বা প্রায় 50 পাইছি। অন্য সময় হলে হয়তো বা একটু কম পাইতাম হাইওয়ে হইলেও। তো এই হচ্ছে ভাই আমার অ্যান্সারটা। আর আমার ওই ভিডিওটা একেবারেই জেনুইন ছিল, আপনার একেবারে সদয় অবগতির জন্য জানাচ্ছি আপনাকে। তো এই হচ্ছে বিষয়। তো আপনারা ভালো থাকবেন। আর
যারা এই বাইক সম্পর্কে অনেক জানতে চাইছেন আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। আপনাদেরও যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন এবং শেয়ার করবেন। আর যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা। তো এই হচ্ছে আজকের ভিডিও। আর ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে গেছে, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলছি। সো আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত। আর আজকে থেকে ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আর দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে খুব শীঘ্রই। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।